নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলার মহামহিম রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কি তার দায়িত্ব এবং কর্তব্য যথাযথ গুরুত্ব সহকারে পালন করেন? এই নিয়ে অনেক প্রশ্ন আছে। রাজ্যের শাসক এবং বিরোধী উভয় পক্ষই রাজ্যপালের নানাবিধ কাজকর্ম নিয়ে কখনো প্রকাশ্যে কখনো একান্তে অসন্তোষ ব্যক্ত করেছেন এবং সিভি আনন্দ বোস যে রাজ্যপাল হিসাবে পশ্চিমবঙ্গে থাকুন এটা প্রধান বিরোধী দল চাইছে না। অনেক দিন ধরেই তারা চাইছে না। তারা বারবার করে দরবার করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই আবেদন ফলপ্রসূ হয়নি। মহামহিম রাজ্যপাল যথারীতি এখনো নিজের জায়গাতেই রয়েছেন। সিভি আনন্দ বোস স্টেট ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, তারপরে আইএএস হয়েছিলেন, প্রথম জীবনে কলকাতায় শ্যামবাজারে এসবিআই এর ব্রাঞ্চে ছিলেন, তারপর আইএএস হন। তারপর আমার তো মনে আছে 2021 বিধানসভা নির্বাচনের পর যে হিংসা হয়েছিল, বিজেপির প্রায় 60 জন কর্মী সমর্থক নিহত হয়েছিলেন, অনেকে ঘরছাড়া হয়েছিলেন। তখন একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল দিল্লি থেকে, সেই টিমের সদস্য ছিলেন সিভি আনন্দ বোস। তারপর জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পাওয়ার পর তার স্থলাভিষিক্ত হন সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের সময় আমরা কি দেখলাম? মধ্যরাতে একটা কালো চশমা পরে ভিক্টোরিয়ান স্টাইলে ইংরেজি বলে তিনি মিস্টার এসএসসি বলে আর্তনাদ করলেন, বললেন ইটস টাইম ফর অ্যান অ্যাকশন। রাজভবনে পিস রুম করলেন, কন্ট্রোল রুম খুললেন, বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকায় গেলেন, হ্যান কালেঙ্গা ত্যান কালেঙ্গা এইসব বললেন। আবার প্রথমে দায়িত্ব নিয়ে এসে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে অ আ ক খ শিখেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি বিশ্ববরেণ্য মনীষীদের সঙ্গে তুলনা করেছিলেন। যখন দেখলেন বিষয়টা ভালোভাবে নিচ্ছে না কেন্দ্রের শাসক দল, রাজ্যের প্রধান বিরোধী দল, তখন তিনি একটু অন্য পথে হাঁটলেন। কিন্তু তিনি যাই করেছেন সেটা হচ্ছে শূন্য কমবের ঝঙ্কার। সম্প্রতি মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল সেখানেও রাজ্যপাল গিয়েছিলেন, তারপরে জঙ্গিপুর, শামসেরগঞ্জ এইসব জায়গায় উপদ্রুত অঞ্চল, মানে যেখানে সাম্প্রদায়িক অশান্তি হয়েছিল, সেখানে রাজ্যপাল গিয়েছিলেন। তারপর সর্বশেষ তিনি যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে তিনি নাকি বলেছেন এই রকম পরিস্থিতি চলতে থাকলে কেন্দ্রীয় সরকার 356 লাগু করার বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন, সিবিআই ক্যাম্প বসানোর কথা বলেছিলেন। তো এইসব তো বলেছেন। মাঝে অসুস্থ হয়েছিলেন, এখন তার রোগ নিরাময় হয়েছে, তিনি সুস্থ আছেন, সুস্থ থাকুন, এটাই আমি প্রার্থনা করি। দেখুন, সিভি আনন্দ বোস একটি বিতর্কিত চরিত্র। তিনি যা বলেন তা করেন না, যা করেন তা বলেন না। নিজের প্রকৃত স্বরূপটাকে তিনি আড়াল করতে চান, ঠিক যেমন মধ্যরাতে চশমা পরে এসএসসি বলে আর্তনাদ করেন। বাংলা একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন, প্রয়াত হয়েছেন। আগে উত্তর কলকাতায় থাকতেন, তারপরে সল্টলেকে শিফট করেন। আমি যে পাড়ায় জন্মেছি, আমার তৎকালীন বসত বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে সেই ভদ্রলোক থাকতেন। তার ভালো গান আছে, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক সবই গাইতেন। বাংলার একটি সংবাদপত্র একজন বর্ষিয়ান সাংবাদিক তার কাছে গান শিখতেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তাকে নানাবিধ সম্মানে ভূষিত করা হয়। রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় রসিকতা করে বলেছিলেন যে ওই ভদ্রলোক এত শাল পেয়েছেন তো নিজের বাড়ির নিচে একটা শালের দোকান খুলতে পারেন। সিভি আনন্দ বোস নিয়মিত দিল্লি যান। যখন দিল্লিতে যান, যাদের সঙ্গে দেখা করেন তাদের জন্য উপহার নিয়ে যান। তাই দিল্লিতেও এখন একটা কথা চালু হয়েছে যে সিভি আনন্দ বোস আসলেই সঙ্গে করে এত ওই শাল, শাড়ি ইত্যাদি জিনিস নিয়ে যান। যাদেরকে দিচ্ছেন তারা স্বচ্ছন্দে তাদের নিজের
বসত বাড়িতে বা বসত বাড়ির লাগোয়া কোথাও একটা শাল বা কাপড়ের দোকান খুলতে পারেন। নিছক রসিকতা। তিনি যে বারবার দিল্লিতে যান, দেখা করেন, এতেও অনেকে অসন্তুষ্ট। মানে কাজের কাজ তো কিছু হয় না, তিনি শুধু নিজের পদটাকে বাঁচিয়ে রাখার জন্য এই কাজটা করেন। কিন্তু সম্প্রতি যে খবর পাওয়া যাচ্ছে রাজধানীর রাজনৈতিক মহল থেকে, যে সিভি আনন্দ বোসকে নাকি কেন্দ্রীয় সরকার খুব দ্রুত অপসারণ করবেন, সিদ্ধান্তটা নাকি নেওয়া হয়ে গেছে, সময়টা এখনো ঠিক হয়নি। ধরুন একজনকে এভাবে অপসারণ করলে তার স্থলাভিষিক্ত কে হবেন, নানা রকম পারমুটেশন কম্বিনেশন, নানা রকম রাজনৈতিক অঙ্ক থাকে। প্রধান বিরোধী দল দীর্ঘদিন দাবি করে আসছেন এমন একজনকে রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হোক যাতে তিনি রাজ্য সরকারের বিভিন্ন নিয়ম মানছে না বলে যে অভিযোগ বিজেপি করে, সংবিধান মানছে না যে অভিযোগ বিজেপি করে, তার বিরুদ্ধে যেন সরব হন। সিভি আনন্দ বোসের কার্যকারিতা সম্পর্কে প্রধান বিরোধী দলেরই প্রশ্ন আছে। তাহলে এখন কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে সিভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে অপসারণ করা হবে? তাকে অন্য কোনো জায়গায় রাজ্যপাল হিসাবে নিয়োগ করা যেতেই পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যে খবরটা পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে সিভি আনন্দ বোসের কার্যকালের মেয়াদ খুব দ্রুত শেষ হচ্ছে। তাহলে কে তার স্থলাভিষিক্ত হতে পারে? হোল্ড ইউর ব্রেথ। যে নামটা নিয়ে আলোচনা হচ্ছে, আমি প্রথমে যখন শুনলাম সেই নামটা, আমি নিজেও চমকে গিয়েছিলাম। তিনি সবেমাত্র একটা সাংবিধানিক পদ থেকে অবসর নিয়েছেন। তাহলে অবসর নেওয়ার কথা ছিল 10ই জুন 2025, কিন্তু তার 1 মাস আগে তিনি অবসর নিয়ে একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন মুলুকে চলে গেছেন। তিনি আদতে গুজরাটের মানুষ, তার বাবাও একজন যথেষ্ট দক্ষ সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন দক্ষভাবে। তিনি বড়োদরা ইউনিভার্সিটি থেকে, সত্যজিৎরাও গায়কোয়াড় ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। তারপর আহমেদাবাদে সিটি সিভিল কোর্টের অ্যাডিশনাল জাজ হিসাবে কার্যভার গ্রহণ করেন। তারপর মোদিজি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তার প্রিন্সিপাল ল অফিসার হন। তারপর প্রথমে গুজরাটে, তারপরে রাজস্থানে সহকারী বিচারপতি হিসাবে কিছুদিন কাজ করার পর 2016 সাল থেকে 2021 সালের সম্ভবত অগাস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত গুজরাট হাইকোর্টের বিচারপতি ছিলেন, এবং 2021 অগাস্ট থেকে এই 2025 মে মাসের 16 বা 17 মে পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল। তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বেলা এম ত্রিবেদী। তিনি অত্যন্ত দক্ষ, সংবিধানের প্রতি আস্থা রাখা একজন বিচারপতি। তার অবসরের দিনে সুপ্রিম কোর্টে একটা নিয়ম আছে, যেটা ফেয়ারওয়েল দেওয়া হয়, তাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং অন্যান্য সদস্যরা থাকেন। বিশেষ করে অ্যাডভোকেট অন রেকর্ডস যারা, তাদের সংগঠনের নেতৃস্থানীয় লোকজন থাকেন। কিন্তু মাননীয় প্রধান বিচারপতি মিস্টার গাভাই অসন্তোষী প্রকাশ করেছেন যে বেলা ত্রিবেদীর অবসরের দিনে তাকে কেন ফেয়ারওয়েলে সেভাবে করা হয়নি। দেখুন, অ্যাডভোকেট অন রেকর্ডসরা সরকারি পিটিশনে সই করেন। মাননীয় বিচারপতি বেলা ত্রিবেদী একবার ওই একজন অ্যাডভোকেট অন রেকর্ডসের কার্যকলাপ সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছিলেন, যে তিনি একটা ক্রিমিনাল প্রসিডিংস ছিল, তাতে যেসব তথ্য দিয়েছিলেন সেগুলো সঠিক ছিলেন না ইত্যাদি। এটা নিয়ে অ্যাডভোকেট অন রেকর্ডস অ্যাসোসিয়েশনের সঙ্গে বেলা ত্রিবেদীর একটা সংঘাত তৈরি হয়েছিল। তিনি তখন যে বেঞ্চে ছিলেন, তার সতীর্থ বিচারপতি শুধুমাত্র রেপ্রিমেন্ড করে ব্যাপারটাকে
ছেড়ে দিয়েছিলেন, কিন্তু বেলায়েত ত্রিবেদী পরিষ্কার বলেছিলেন যে এরকম বিষয় চলতে পারে না, প্রয়োজনে সিবিআই এর হস্তক্ষেপ দরকার। সেই থেকেই অ্যাডভোকেট অন রেকর্ডস অ্যাসোসিয়েশনের সঙ্গে জাস্টিস ত্রিবেদীর সম্পর্ক মোটেই মধুর ছিল না। তাই তারা শেষ পর্যন্ত তার ফেয়ারওয়েল অনুষ্ঠানে যোগ দেয়নি। কিন্তু কেন বেলা এম ত্রিবেদীকে পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসাবে মনোনীত করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় সরকার? প্রথমত, তিনি গুজরাটের মানুষ ছিলেন। গুজরাটের মানুষটা কোনো ক্রাইটেরিয়া নয়, তিনি দক্ষতার সঙ্গে এতদিন ধরে যা কাজ করেছেন তার ট্র্যাক রেকর্ড খুব উজ্জ্বল, কোনো বিতর্ক নেই। এবং সংবিধানের প্রতি, আইনের প্রতি তার নিষ্ঠা, তার দায়বদ্ধতা সবাই কুর্নিশ করতে বাধ্য হয়েছেন। তিনি একজন মহিলা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা। সাংবিধানিক রীতিনীতি, দায়বদ্ধতা সম্পর্কে জাস্টিস ত্রিবেদী অত্যন্ত সচেতন। তিনি সেগুলো যাতে রক্ষা হয়, সাংবিধানিক রীতিনীতি যাতে পালন করা হয়, সেই সব ব্যাপারে তিনি অত্যন্ত কি বলবো আর কি নিষ্ঠা সহকারে পুরো বিষয়টা দেখেন এবং সাংবিধানিক ব্যবস্থার প্রতি তার দায়বদ্ধতা প্রশ্নাতীত। এই সমস্ত কারণেই জাস্টিস ত্রিবেদীকে, অবসরপ্রাপ্ত বলবো, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিয়োগ করার ব্যাপারে একটা চিন্তা ভাবনা শুরু অলরেডি হয়েছে। যারা সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন, যারা সুপ্রিম কোর্ট সম্পর্কিত খবরাখবর রাখেন, দেখুন সুপ্রিম কোর্টের করিডোরে তো অনেক রকম বিষয় নিয়ে আলোচনা হয়, অনেক সম্ভাবনা নিয়ে নাড়াচাড়া হয়। এরকম একটা সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে, এটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়। 10ই জুন জাস্টিস ত্রিবেদীর অবসরের কথা ছিল আনুষ্ঠানিকভাবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু তিনি তার প্রায় 1 মাস আগে অবসর নিলেন। তার একটা পারিবারিক অনুষ্ঠানে আমেরিকা যাওয়ার কথা ছিল এবং তার আগাম অবসর নেওয়াটাও কিন্তু জল্পনাটাকে তুঙ্গে করেছে। শেষ পর্যন্ত কি অবসরপ্রাপ্ত জাস্টিস বেলা এম ত্রিবেদী পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন, সিভি আনন্দ বোসের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের 10ম মহিলা বিচারপতি। তাহলে আনব্লেমিশড ক্রেডেনশিয়াল অ্যান্ড ইন্টিগ্রিটি, এটা ভীষণ রকম ভাবে কেন্দ্রের যারা নিয়োগকর্তা রাজ্যপালদের তাদেরকে ভাবাচ্ছে। এবং পশ্চিমবঙ্গে সামান্য, আমার ঠিক মনে পড়ছে না যে কেউ রাজ্যপাল হয়েছিলেন কিনা কোনো মহিলা, হলেও স্বল্প সময়ের জন্য হয়ে থাকতে পারেন, পূর্ণ সময়ের জন্য কেউ হয়েছেন বলে আমার মনে হয়নি। যদি হন জাস্টিস বেলা এম ত্রিবেদী, তাহলে এটা কিন্তু একটা নজির সৃষ্টি হবে। এবং পশ্চিমবঙ্গ তো খুব ভালনারেবল, সব দিক থেকে ভালনারেবল, সীমান্তবর্তী অঞ্চল, ভোট 2026 সালে, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখে তৃণমূল সরকার, রাজ্যে কমপ্লিট পোলারাইজেশন হয়ে গেছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। সিভি আনন্দ বোস, ওই যেটা বললাম, তার নিয়োগকর্তাদের মনেও এই প্রশ্নটা আছেন, তিনি যতটা গর্জান ততটা বর্ষান না। কেন বর্ষান না? টাইম ফর অ্যান অ্যাকশন বলে আর্তনাদ করেন, কিন্তু কাজের কাজ কিছুই করেন না। যেগুলো করেন সেগুলো লোক দেখানো। এই যে ন্যারেটিভ, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের শীর্ষ মহলেও গ্রহণযোগ্য হয়েছে। এখন দেখা যাক কি সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।